গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা যারা ফিউচার পয়েন্ট একাডেমিতে অনেকদিন থেকে যুক্ত আছো তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা আমার পঞ্চায়েত ও আইসিডিএসের যে আমার রিপিট ফায়ার একটা সিরিজ চলছে, তোমরা জানো এই সিরিজে সপ্তাহে ম্যাথের দুটো করে ক্লাস আসে। তো অবশ্যই তোমরা ক্লাসটা ভালো করে করো। আজকে তোমাদের সেট নম্বর 3, ঠিক আছে। আমি প্রতিটা সেটের মতো এই সেটেও তোমাদের 20টা প্রশ্ন নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে বলবে যে প্রশ্নগুলো কেমন এবং অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কি পারোনি, এবং যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যাতে সমস্যাটা না হয়, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, চলো শুরু করতে যাচ্ছি আজকের আমাদের প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে 15 জন শ্রমিক 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। 20 জন শ্রমিক একই কাজ কত দিনে শেষ করবে, ঠিক আছে। আমরা এটাতে সবসময় কি এমডিএচ এর যে আমাদের সূত্রটা, তাই তো, সেটা লাগাবো, তাই তো, বাই ধরো তোমার ওয়ার্ক, ঠিক আছে, এদিকে M2D2, ঠিক আছে, বাই W1। বুঝতে পারছো কি বললাম? তোমরা সকলেই জানো। তো দেখো 15 জন শ্রমিক, তাহলে 15 জন শ্রমিক গুণন কত দিনে কাজটি করে স্যার? 12 দিনে। তাই তো, নিচে কী আসবে স্যার? টোটাল কাজ। কয়টি কাজ স্যার? একটি কাজ। লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে 20 জন শ্রমিক একই কাজ, এই একই কাজ 20 জন শ্রমিক কত দিনে করবে? তাহলে 20 জন শ্রমিক গুণন একই কাজ, আমরা ধরি এক্স, তাই তো, নিচে কি? একই ওয়ার্ক। বুঝতে পারছো? কাটলে কত আসে দেখো, এখানে তো 1 কাটা যাচ্ছে, নিচের 1-এর কোনো অস্তিত্ব থাকবে না। এখানে 5 দিয়ে কাটলে 4 5 20, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, 4 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে? 3 4 12, তাহলে 3 3 কত হচ্ছে? 9। তাহলে এক্স সমান কত আসছে? 9। তাহলে তারা কত দিনে কাজটি করবে? 9 দিনে। বুঝতে পারছো কি বললাম? 20 জন শ্রমিক কত দিনে কাজটা করবে? 9 দিনে। বি অপশন, বি ফর বাহুবলী। বুঝতে পারছো কি বললাম? তারপর দেখো কি বলছে, যে 3 বছরের সরল সুদে, যে কোনো টাকা 3 বছরের সরল সুদে একটি অর্থ 5,750 টাকা হয়। আসল বলছে তোমার 5,000 টাকা, বলছে সুদের হার কত? তোমার এখানে আসল দেওয়া আছে, তোমার এখানে বছর দেওয়া আছে, এবং এখানে দেখো অর্থের পরিমাণ দেওয়া আছে, মানে সুদ আসল দেওয়া আছে কত? 5,700। তাহলে আমি যদি সুদটা বের করি, ইন্টারেস্ট, তাহলে কী হবে স্যার? স্যার 5,750 থেকে 5,000 বিয়োগ হবে, তাই তো। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে আমরা কী পাবো? সুদটা পাবো। তাহলে কত হবে? 750। বুঝতে পারছো কি বললাম? তাহলে আমি পেলাম সুদ, আসল আমি জানি, বছর আমি জানি, তাহলে আমি সুদের হার বের করবো। তার মানে আর পার্সেন্ট সমান সমান কী হয় স্যার? 100 গুণন আই বাই নিচে কত হবে? নিচে হবে পি গুণন টি, তাই তো। তাহলে 100 গুণন আই কত পেয়েছি স্যার? 750। তাহলে এখানে কী হবে? 750। নিচে কত আসবে স্যার? নিচে আসবে পি, মানে কি স্যার? প্রিন্সিপাল কত স্যার? 5,000 গুণন কত বছর স্যার? 3 বছর। বুঝতে পারছো কি বললাম? এখানে 2টে শূন্য, এখানে 2টে শূন্য কাটতে পারো, 5 দিয়ে এটাকে কাটো, 10 আসবে, ঠিক আছে। আর 5 দিয়ে এটাকে কাটলে 150 আসবে, এবং এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে? 0 0 কাটা যাচ্ছে, 3 দিয়ে 15কে কাটলে হচ্ছে 3 5 15। তাহলে কত পার্সেন্ট স্যার? 5%। তাহলে 5% আমার কী হবে? 5% আমার কী হবে? 5% আমার হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান বি, বি ফর বাহুবলী। বুঝতে পারছো কি বললাম? যারা বুঝতে পারছো না, ঠিক আছে, অবশ্যই আমাদের একটা চাণক্য ফাউন্ডেশন ব্যাচ চলছে, সেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হচ্ছে, তোমরা অবশ্যই সেই ক্লাসটা একটু করবে। তারপর দেখো কী বলছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। দুটি সংখ্যার কী দেওয়া আছে স্যার? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাই তো। সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে কত? 4:7, এবং তাদের পার্থক্য বলা আছে কত? 45। বলছে বড় সংখ্যাটি কত? আমরা ধরি তাদের যে অনুপাত দেওয়া আছে কত? 4:7, তার মানে একটি সংখ্যা কত স্যার? একটি সংখ্যা হচ্ছে 4x, আর অপর সংখ্যাটি কত? 7x, তাই তো। তাহলে তাদের পার্থক্য স্যার, পার্থক্য কত? তোমরা সবাই বলবে স্যার 3x পার্থক্য, তাই তো। তাহলে তাদের পার্থক্য এখানে দেওয়া আছে কত? 45, তার মানে কি স্যার? 3x মানেই কত স্যার? 45।
আমাকে কি বলছে, বলছে বড় সংখ্যাটি কত, তাই তো? তাহলে বড় সংখ্যা কোনটা আমার 7x, তাহলে গুণন কি হবে 7x। বুঝতে পারছো কি বললাম? এক্স এক্স কাটা যাচ্ছে, 3 দিয়ে 45কে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 3 15 45, বুঝতে পারছো? আর 5 সাথে 35 আর হচ্ছে 3 105। বুঝতে পারছো কি বললাম? 15 আর 7 গুণ করলে 7 15 105। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? আর তোমরা যদি এখানে এক্স না ধরো তাও হবে, ঠিক আছে? এই দুটোর পার্থক্য বের করবে 3 ইউনিট, তাই তো? তার মানে 3 ইউনিট মানে কত 15 গুণন 7-এর মান কত, সরি 3 ইউনিট মানে 45, 3 দিয়ে কাটবো 15, তাহলে 7 15 কত হচ্ছে 7 15 হচ্ছে 105। বুঝতে পারছো কি বললাম? তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। বোঝা গেল কি বললাম? একটু দাঁড়াও, আমার একটা ফোন আসতেছে, আমি একটু বলি যে আমি ক্লাসে আছি। দেখো তারপরে নেক্সট তো কি বলছে, বলছে 180 মিটার একটি দীর্ঘ ট্রেন 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 15 সেকেন্ডে অতিক্রম করে, তাই তো? ট্রেনটির গতি কত? আমরা কি জানি ট্রেনটির দৈর্ঘ্য, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ঠিক আছে? একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তো সেই প্ল্যাটফর্মটা অতিক্রম করার সময় সে কি করে স্যার? স্যার সে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, সেটাই হয় কি স্যার মোট দূরত্ব, তাই তো? সেটা হয় কি স্যার মোট দূরত্ব। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত 180 মিটার, তাই তো? এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত স্যার? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তাহলে স্যার ট্রেনটির মোট ডিস্টেন্স কতগুলো স্যার যায়, মানে কত ডিস্টেন্স কভার করে? তাহলে 180 আর 220 কত হচ্ছে 300, তাই তো? তাহলে মোট 300 মিটার কি করে সে ডিস্টেন্স কভার করে, তাই তো? কত সেকেন্ডে স্যার? 15 সেকেন্ডে। তো আমরা কি জানি, তাহলে আমাকে কি বের করতে বলছে ট্রেনটির গতি কত, তাহলে স্পিড। তাহলে স্পিড সমান আমরা কি জানি স্যার? স্যার স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স আপন টাইম, মানে ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাই তো ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্যার আমার ডিস্টেন্স কত স্যার 300 মিটার, আমার স্পিড কত স্যার? সরি টাইমটা কত লাগতেছে স্যার আমার 15 সেকেন্ড, তাহলে নিচে 15। এখন দেখো এটা যদি আমরা করি তাহলে আমাদের উত্তরটা কিসে আসবে? উত্তরটা আসবে স্যার মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাকে উত্তরটা কিসে বলেছে আনতে? আমাকে বলছে কিলোমিটার পার আওয়ারে, তাই তো? তাহলে আমি কিলোমিটার পার আওয়ারে আনলে আমি কী করবো স্যার 18/5 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারছো কি বললাম? এটা তোমরা সবাই জানো যারা আমার ক্লাস করছো প্রতিনিয়ত, তাই তো? কাটলে কত আসে 15 দিয়ে যদি আমি 300কে কাটি তাহলে কত হচ্ছে 2 15 30 আর একটা শূন্য, এবং 5 দিয়ে যদি আমি 20কে কাটি তাহলে কত হচ্ছে 4, এবং 4 18 কত হচ্ছে স্যার? 4 18 হচ্ছে 72। তাহলে অপশান বি হয়ে যাবে একদম কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? আমরা একদম দ্রুত করব, ঠিক আছে? বুঝতে পারছো কি বললাম? কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে বলবে যে স্যার আমার এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, কমেন্টে। বুঝতে পারছো কি বললাম? আর যারা নতুন এই ভিডিওটা দেখছো প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফিউচার পয়েন্ট একাডেমিটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। বুঝতে পারছো কি বললাম? নেক্সট দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, তারপর হচ্ছে 12 ও 16 দ্বারা ভাগ করলে প্রতিবারই ভাগশেষ 3 থাকবে। মানে হচ্ছে ধরো এমন একটা সংখ্যা, ধরো আমি 8 দিয়ে যদি আমি ধরো 13কে ভাগ করি, তাই তো? সাপোজ তাহলে 8 একে 8 কত থাকে স্যার 5, তাহলে এখানে আমার ভাগশেষ কত থাকছে স্যার 5 থাকছে। তো বলছে এই যে নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি এমন এই যে 3টে দ্বারা সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার প্রতিবারই ভাগশেষ কত থাকবে 3 থাকবে। সেটা প্রত্যেকটারই ক্ষেত্রে আমার কি থাকবে? প্রতিবারই ভাগশেষ 3 থাকবে। বুঝতে পারছো কি বললাম? তো আমরা কি করে বের করবো স্যার এই সংখ্যাটা? দেখো এই সংখ্যাগুলোর আমরা কি করব, এই সংখ্যাগুলোর আমরা এলসিএম করব। 8 12 আর হচ্ছে কি 16, তোমরা দেখেই বুঝতে পারছো যারা এদের এলসিএম কত হবে স্যার? 2 দিলে হচ্ছে 4 6 8, আবার স্যার 2 দিয়ে যাচ্ছে 2, এখানে আসছে 3, এখানে আসছে 4, আবার স্যার 2 দিয়ে যাচ্ছে 1 3 আর 2, তাই তো? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2 12 24, আর 24 দুগুণ কত হচ্ছে 48। তাহলে এদের 48 যদি হয় তার মানে কি এই 48 সংখ্যা যা আছে, তাই তো? এই সংখ্যাটা কি এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই সংখ্যাগুলো কি
সবগুলোই ভাগ যাবে, তাই তো? এই সংখ্যাগুলো সবগুলোই ভাগ যাবে, তাই তো? এবং এখানে যদি 48-এর বড় অপশান থাকতো, তাই তো, তাহলে আমরা কী করতাম, 48 দেখো 48 যেহেতু ভাগ যাচ্ছে 8, 12, 16 দিয়ে, তার মানে 48-এর 2 গুণও ভাগ যাবে, 48-এর 3 গুণও ভাগ যাবে, 48-এর 4 গুণও ভাগ যাবে, তাই তো? এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে বলছে প্রতিবারই ভাগশেষ কত থাকবে, 3 পড়ে থাকবে, তাই তো? তাহলে 48 দিয়ে তো সবগুলোকেই ভাগ যাচ্ছে, তাই না? তার সাথে 3 এক্সট্রা থাকতেছে, তাহলে আমরা কি 48-এর সাথে 3 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে 1 আর হচ্ছে 5, 51, তাই তো? তাহলে 51 হচ্ছে এমন একটা সংখ্যা, তাহলে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করার পরে আমাদের 3 অবশিষ্ট থাকবে। বুঝতে পারছো কি বললাম? বোঝা গেল? চলো তাহলে পরের প্রশ্ন দেখি কি বলছে। যাদেরকে বলছি যে আমাদের চাণক্য ফাউন্ডেশন ব্যাচ চলছে একদম বেসিক থেকে, তোমরা তার ক্লাস রুটিনটা দেখে নাও। 9টার সময় তোমরা রিজনিং ক্লাস পেয়ে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রত্যেকটা ক্লাসেই পাবে সানডে করে, ঠিক আছে? সানডে করে পেয়ে যাবে। এবং সন্ধ্যে 7টার সময় তোমরা জিকে ক্লাস পেয়ে যাচ্ছ পরিচিত স্যারের কাছ থেকে, খুব দুর্দান্ত ক্লাস করাচ্ছে স্যার একদম বেসিক থেকে। এবং 8:30টার সময় তোমরা আমার ম্যাথ ক্লাস পেয়ে যাবে প্রতিদিন, কিন্তু এটা লাইভ পেয়ে যাবে। এই সবগুলো বুঝতে পারছো কি বললাম? এই সবগুলো প্রতিদিন লাইভ পেয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট। বলছে 8টি সংখ্যার গড় বলছে কত, 36। একটি সংখ্যা বাদ দিলে মানে স্যার কয়টি, 7টি সংখ্যা, তাই তো? তাহলে 7টি সংখ্যার গড় কত বলছে, 34 হয়। বলছে বাদ দেওয়া সংখ্যাটি কত। আমরা কি জানি, আমরা সংখ্যার সাথে যদি আমরা গড় গুণ করি তাহলে আমরা কী পাই, মোট সংখ্যাটা পাই, যে মোট সংখ্যাগুলির যোগফলটা পাই কত, তাই তো? তাহলে এটা গুণ করলে 8টি সংখ্যা দেখি আগে যোগফল কত, তাই তো? তাহলে 8টি সংখ্যার যোগফল কত হবে, 6 8 48-এর 8, হাতে থাকবে 4, 3 8 24 আর হচ্ছে 28। তাহলে কত স্যার, 238 হচ্ছে কি 8টি সংখ্যার যোগফল। একটি সংখ্যা যখন এখানে বাদ পড়ে গেছে তাহলে আর কয়টা সংখ্যা থাকবে স্যার, 7টি। তাহলে 7টি সংখ্যার গড় কত স্যার, 34। তাহলে 7টি সংখ্যার যোগফল কত আসবে স্যার, 8 গুণ করলে কত আসে, 8 3 7 21 আর হচ্ছে কত 2, তাহলে হচ্ছে 23। আমরা এখান থেকেই দেখো, এই যখনই আমাদের 8 চলে আসছিল, তখনই কিন্তু আমরা এখান থেকে উত্তর বলতে পারবো যে এখানে উত্তর হবে 50। কেন বলো তো? কারণ এই 8-এর সাথে এই 8 কী হবে, বিয়োগ করতে হবে। এখন দেখো এটা আমরা পেলাম 7টি সংখ্যার যোগফল, এটা আমরা পেলাম 8টি সংখ্যার যোগফল। তার মানে আমাকে যদি বলে যে কোন সংখ্যাটা বাদ পড়েছে সেই সংখ্যাটা কত ছিল, তাহলে আমি 228 থেকে স্যার কী করবো, 238-কে কী করবো স্যার, বিয়োগ করে আমরা সংখ্যাটা পেয়ে যাবো। 8 8 0 হচ্ছে, এদিকে 5, তাহলে কত হয়ে যাবে স্যার, 50। তাহলে 50 যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছিল সেই সংখ্যাটি কত ছিল, সেই সংখ্যাটা ছিল 50। অপশান বি ফর বাহুবলী। বুঝতে পারছো কি বললাম? একদম বেসিকভাবে, একদম সরলভাবে তোমাদের আমি বোঝাচ্ছি। বুঝতে পারছো কি বললাম? সাথে দ্রুত যাতে করতে পারো। দেখো এখানে 8 আসছে, তোমরা জানো যে এটার সাথে এটা বিয়োগ করতে হবে, এখানেও 8 আসছে, তার মানে কি 8 8 বিয়োগ করলে কত হবে, 0ই হবে। তাহলে উত্তর কিন্তু 50। তোমরা এভাবেও করতে পারবে। যখন দেখবে যে লাস্টের সংখ্যাগুলো সবগুলোই আলাদা আলাদা আছে, তাই তো, তার মানে তোমরা তখন কী করবে, 6টা 48, তাই তো, 6টা কত হচ্ছে 48, এখানকার লাস্টের 8 নিবে, এখানকার 4 সাথে কত হচ্ছে 8, তাহলে এখানকার লাস্টে 8 নেবে, শুধু ইউনিট ডিজিটটা বের করবে কত আসবে, কারণ এটা তো আমাকে বিয়োগই করতে হবে, তাই না? বুঝতে পারছো কি বললাম? তো এরকমভাবে দ্রুত করা সম্ভব যদি তুমি একটু ভালো করে ভাবো। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। বলছে একজন দোকানদার তার ক্রয় মূল্যের 25% বেশি দামে একটি চিহ্নিত করে। বলছে জিনিসের দাম যদি 100 টাকা হয়, সে সেটা 125 টাকা চিহ্নিত করে লিখে রাখে, 10% ছাড় দেন এবং এই 125-এর উপর কী করে 10% ছাড় দেন, তাই তো? বলছে লাভের শতকরা হার কত। আমরা দেখো, আমরা জানি সকল দুটো পার্সেন্টেজ আমরা দেখতে পাই, তখন আমরা কি জানি, তখন আমরা সাকসেসিভের সূত্রটা লাগাই। সাকসেসিভের সূত্র কী ছিল স্যার, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, সরি এখানে মাইনাস হবে, আমি সূত্রটা পুরো লিখে দিচ্ছি, যারা নতুন তাদের সুবিধা হবে। হ্যাঁ, প্লাস মাইনাস ওয়াই, তারপরে স্যার প্লাস মাইনাস এক্স গুণন ওয়াই বাই 100। সূত্রটা এত বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এখানে প্লাস মাইনাসের মধ্যে যে কোনো একটা হবে। হ্যাঁ, যেমন দেখো এখানে 25% বেশি না, তাহলে কী হবে স্যার প্লাস 25। বুঝতে পারছো কী বললাম? তারপরে বলছে 10% ছাড় দেয় মানে কি, সেটা কমিয়ে দেয় মানে বিয়োগ 10। বুঝতে পারছো কি বললাম? আর এখানে যে প্লাস মাইনাস আছে এই দুটোই স্যার কী করে বসাবো, এইখানে দেখো প্লাস মাইনাসে কী হয়, মাইনাস এক্সের মান কত স্যার 25 গুণন 10, নিচে কত আসবে স্যার 100। বুঝতে পারছো? এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম, 10 নিচে আছে থাক। তাহলে 25 থেকে যদি 10 যায় স্যার কত থাকে স্যার 15
মাইনাস এখানে কি দেখো নিচে আছে 10 উপরে আছে 25, তাহলে দশমিক কী হবে, এক ঘর আগাবে মানে কি হবে 2.5 হবে, তাহলে 15 থেকে 2.5 গেলে কত থাকে 12.5। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? 12.5, অপশান বি বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? সাকসেসিভের সূত্রটা একটু ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে সাকসেসিভের সূত্র, ঠিক আছে? যখন আমাদের দুইটা পার্সেন্টেজ থাকবে একই জিনিসের উপর, যখন আমাকে দুইবার দাম বাড়াবো বা কমাবো তখন আমরা কিন্তু সাকসেসিভের সূত্র ইউজ করবো। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট। তো 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে একটি নল 15 ঘন্টায় এবং অন্যটি 20 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, উভয় নল একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি কত ঘন্টায় ভর্তি হবে, তাই তো? তো দেখো আমরা কি জানি, যখন আমাদের এরকমভাবে সিচুয়েশন আসে তখন আমরা কী করি বলো তো, এটা দুইটা নিয়মে করা যায়, তাই তো? তো প্রথমে আমি তোমাদের টাইপ 1 দেখাচ্ছি, যেটা দিয়ে সব অঙ্কই হয়ে যাবে। এ ধরো একটি নল, সে কত ঘন্টায় করে স্যার 15 ঘন্টায়। স্যার বি একটি নল, বি কত ঘন্টায় করে স্যার 20 ঘন্টায়। আমরা কি করি স্যার, এই দুটোর এলসিএম বের করি, তাহলে 15 আর 20 এলসিএম কত হবে স্যার 60, তাই তো? তাহলে এটা এখানে কত আসবে স্যার 4 15 60 আর হচ্ছে 5 15 20, সরি 5 20, সরি 5 হবে না, 5 কেন করছি, 3 20 হচ্ছে 60, তাই তো? তাহলে আমরা স্যার এর কি পেলাম, এটা 4টা স্যার, এর এফিসিয়েন্সি মানে এর হচ্ছে কি এর এটা কি পেলাম দক্ষতা, তাই তো? এটা কি পেলাম বি এর দক্ষতা, তাই তো? তার মানে এ একদিনে 4 ইউনিট কাজ করে, বি একদিনে 3 ইউনিট কাজ করে, আর এর 60টা আমরা কী পাই স্যার টোটাল ওয়ার্ক পাই, তাই তো? তাহলে আমাদের যদি বলে কত ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হবে, তাই তো? তাহলে আমরা কী করবো স্যার, তাহলে টোটাল ওয়ার্ক বাই কী হয় স্যার নিচে এফিসিয়েন্সি মানে তাদের দক্ষতা, তাহলে টোটাল ওয়ার্ক কত স্যার, টোটাল ওয়ার্ক হচ্ছে স্যার 60, আর নিচে কত আসবে স্যার, নিচে আসবে এফিসিয়েন্সিগুলো যোগফল, এ করে একদিনে 4, বি করে একদিনে 3, তাহলে টোটাল কত স্যার 7, তাই তো? দেখো এখানে নিচে 7 আছে, আমরা কিন্তু এখানে দেখেই বলতে পারবো যে অপশান এ হয়ে যাবে কিন্তু এটা সঠিক উত্তর, ঠিক আছে? আমাকে কী করতে হবে, আমি কিন্তু এটা ভাগ করতে হবে, তাহলে আমি যদি ভাগ করি তাহলে কত আসবে, যেটা টাইপ 1 ছিল তোমাদের, সাদাটা 56 আসবে, নিচে কত আসবে স্যার 4, তাহলে 8 পূর্ণ 4/7 ঘন্টা হবে। বুঝতে পারছো কি বললাম? অপশান কিন্তু এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? এটা দিয়ে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের সব অঙ্ক হবে, এবং যদি দুইজনের কথা বলে শুধু, তো তোমরা দুইজনের কাজটা এভাবে করতে পারো, এ ইন্টু বি বাই এ প্লাস বি। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? মানে স্যার কত 15 গুণন 20, আর নিচে কত আসবে স্যার দুটো যোগফল কত হচ্ছে 35। বুঝতে পারছো কি বললাম? কাটলে কত আসে স্যার 3 5 15, 5 7 35। দেখো তোমাদের এখানেও কিন্তু 60/7 এসে গেছে, তো এটাকে যদি তোমরা ভাগ করো একই আসবে 56 4, তাই তো? তাহলে 4/8। বুঝতে পারছো কি বললাম? সরি 4/7 হবে। বুঝতে পারছো কি বললাম? তোমরা যেভাবে খুশি পরীক্ষার হলে তোমাদের যেভাবেই করার সুবিধা মনে হবে তোমরা পরীক্ষার হলে বসে কিন্তু সেভাবেই করবে, অসুবিধার কিন্তু কিছু নেই। বুঝতে পারছো কি বললাম? আমি তোমাদের এখানে দুটো টাইপ দেখিয়ে দিলাম। বুঝতে পারছো কি বললাম? এটা এখানকার ছিল, হ্যাঁ এটা এখানকার ছিল, এটা টাইপ 2। বুঝতে পারছো কি বললাম? যেভাবে খুশি সেভাবে করবে। বুঝতে পারছো কি বললাম? অসুবিধার কিছু নেই। আমার মনে হয় যখন দুইজনের এরকম থাকবে এবং দুইজনের মোট তারা যদি একসাথে কাজ করে কতক্ষণে ভর্তি হবে, তোমরা এই টাইপ 2টাই করতে পারো, খুব সহজ পদ্ধতি এটা। বুঝতে পারছো কি বললাম? নেক্সট বলছে বর্তমানে তার বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, তাই তো? 8 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ হবে। দেখো এখানে 8 বছর পরে বলছো, তো এই 8 বছর পরে এটা মিলবে না, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও। তোমরা এটাকে এক কাজ করো, তোমরা এটাকে 4 বছর ধরে নাও, হ্যাঁ? এটা বলছে এক সেকেন্ড দাঁড়াও। বাবার বর্তমান বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে ধরি আমি যদি এটা ফাদার আর হচ্ছে কি সন, তাই তো?
তাহলে বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে ছেলের বয়স যদি 1 হয়, প্রেজেন্ট বয়স, হ্যাঁ, তাহলে বাবার বয়স কত হবে স্যার? 4 হবে। কারণ কি স্যার? 4 গুণ বলছে। তা বলছে 4 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে 4 ইয়ার্স আমি বলেছিলাম প্লাস, যারা বেসিক ক্লাস করেছো, কত হবে স্যার? 3 গুণ। তাহলে তখন যদি ছেলের বয়স 1 হয়, তাহলে তখন স্যার বাবার বয়স কত হবে স্যার? তখন বাবার বয়স হবে কত স্যার? তখন বাবার বয়স হবে স্যার 3। বুঝতে পারছো কি বললাম? তো যখন আমরা দেখবো আমাদের কি এটা কত বছরের গ্যাপ, এই গ্যাপটা কত বছরের, অবশ্যই স্যার সবাই বলবে স্যার এই গ্যাপটা 4 বছরের, তাই তো? তার মানে এই গ্যাপটা কত বছরের? এই গ্যাপটা হচ্ছে 4 বছরের। বুঝতে পারছো কি বললাম? তাহলে এই যে গ্যাপটা যদি 4 বছর হয়, তার মানে কি দুইটা গ্যাপই সমান হওয়ার কথা ছিল, তাই তো? এটা গ্যাপ আর এটা গ্যাপ সমান হওয়ার কথা ছিল। তাহলে যখন গ্যাপটা সমান থাকবে না, তখন আমি কি বলেছিলাম তোমাদের, যে যে নিচের গ্যাপটা কত আছে স্যার 2, উপরের গ্যাপটা কত আছে স্যার 3। এই যে উপরের যে গ্যাপটা আছে সেটা দিয়ে স্যার নিচে গুণ করতে বলেছিলাম, নিচের যে গ্যাপটা আছে সেটা দিয়ে কী করেছিলাম? উপরে গুণ করতে বলেছিলাম। বুঝতে পারছো কি বললাম? তাহলে কত হবে স্যার? 4 দুগুণ হচ্ছে 8, আর 2 অক্ষে 2, তাহলে এটা ফাদার আর এটা হচ্ছে কি সন। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা কি হবে স্যার? 3 3 9 আর 3 1 3। এখন দেখো এই গ্যাপটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে, তাই না? দেখো এখন দেখো ভালো করে এই গ্যাপটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে, এখানেও 1 ইউনিট, এখানেও 1 ইউনিট, তাই তো? তাহলে এই 1 ইউনিট কখন বাড়লো স্যার? স্যার 4 বছর পরে বেড়েছে, তাই তো? তার মানে কি স্যার? আমার 1 ইউনিট মানেই হচ্ছে স্যার 4। আমাকে কি বের করতে বলছে? বলছে বর্তমানে ছেলের বয়স কত। তাহলে বর্তমানে ছেলের বয়স কত হবে? ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান বয়সে যে আমরা প্রেজেন্ট বয়সের রেশিও কত পেয়েছি, অবশ্যই কিন্তু আমাদের প্রেজেন্ট বয়সের রেশিও কিন্তু আমাদের এটা হয়ে যাবে এখন। বুঝতে পারছো কি বললাম? এটা হয়ে যাবে, এটা কিন্তু আর হবে না, মনে রাখবে, ঠিক আছে? তাহলে ছেলের বর্তমান বয়স কত? 2 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 4 হয়, তাহলে 2 ইউনিটের মান কত হবে? তাহলে 4 গুণন 2, তাহলে কত হবে? 8। বুঝতে পারছো কি বললাম? তাহলে কত হবে? 8। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেল? সবাই বোঝা শেষ? কারো কোনো অসুবিধা থাকলে আমাকে একটু বলো। বুঝতে পারছো? দেখো এটা আরেকটা ভাবে তোমরা করতে পারো, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি এই ছেলেটা কিন্তু পুরোটাই মুছছি, ঠিক আছে? এটা কাটো, এটা কেটে 4 বছর হবে, হ্যাঁ? দেখো ফাদার আর হচ্ছে সন, তাই তো? তাদের বয়স যদি প্রেজেন্ট বয়স কত হবে? তাহলে আমরা আগে করলাম 4 গুণ, তাহলে মানে 4 হবে। তাহলে 4 বছর পরে, 4 ইয়ার্স লেটার, আচ্ছা 4 বছর পরে ছেলের রেশিওটা কি একই থাকবে না আলাদা হবে? স্যার অবশ্যই বৃদ্ধি পাবে। তার মানে আমরা যেহেতু আগেরটাতে 1 ধরছি, আমরা নিচে 2 ধরতে পারি। তাহলে ছেলের বয়স যদি বর্তমান বয়স যদি আমার 2 হয়, তাহলে বলছে তখন বাবার বয়স কত হয়? তখন বাবার বয়স 3 গুণ, তাই তো? তাহলে 2 এর 3 গুণ কত হবে স্যার? 2 এর 3 গুণ হবে কিন্তু 6, 3 দুগুণও 6। দেখো তার কিন্তু আমাদের গ্যাপটা এখানে সমান হচ্ছে না, ঠিক আছে? তারপরে দেখো এখানে সমান হচ্ছে না, আমি ভাবলাম সমান হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু করেছি তাহলে এখানটাও করে দিচ্ছি। তাহলে এখানের গ্যাপটা কত আছে স্যার? 3, আর এখানের গ্যাপটা কত আছে স্যার? 4। তাহলে গুণ উপরে করব 4 দিয়ে গুণ, নিচে করব 3 দিয়ে গুণ, একই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা আমি করে দিচ্ছি, যেহেতু তুলে ফেলেছি, করে ফেলেছি, আমি ভাবলাম মিলে যাবে এখানে, কিন্তু মিলছে না। এখানে 2 ইউনিটের গ্যাপ হচ্ছে, এখানে 1 ইউনিটের গ্যাপ হচ্ছে। তাহলে 4 4 16 = 4, আর এখানে কত হচ্ছে দেখো, আর এখানে হচ্ছে 318 = 6। তার মানে এখানে কত আসলো গ্যাপটা স্যার? 2 ইউনিট আসলো। তার মানে 2 ইউনিটের মান কত হবে স্যার? 4 বছর। 1 ইউনিটের মান কত হবে স্যার? 2 বছর। তাই বলছি ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান বয়স কত স্যার? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের মান কত হবে? 2 গুণন 4। আমি অঙ্কটাই একটাই অঙ্ক ডাবল বাল করাইলাম, কিন্তু আমার করানো উচিত ছিল না, বাট আমি ভাবলাম মিলে যাবে, কিন্তু মিলে গেল না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, চলো 8। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? বা এক্স ধরে তোমরা করতে পারো, কিন্তু এক্স ধরে অনেক বড় হবে। এভাবে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, যারা বেসিকটা ক্লিয়ার তোমাদের আছে এবং আগেরটা তোমাদের খুব ভালো ছিল। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ কত? 14 সেমি, পরিধি নির্ণয় করো। তাহলে আমরা জানি পরিধি সূত্র কি, বৃত্তের পরিধি সূত্র কি?
স্যার 2πr, তাই তো 2πr হচ্ছে কি বৃত্তের পরিধি সূত্র। আর আর সমান সমান আমরা কি জানি স্যার, আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, তাই তো। এবং যারা জানো না যে এটা যদি বৃত্ত হয় তার মানে ব্যাসার্ধ কোনটা স্যার, মাঝখান থেকে এই সাইডটা হচ্ছে এটা কি স্যার, ব্যাসার্ধ, তাই তো। এটা কি হচ্ছে স্যার, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এখান থেকে স্যার এটা কি হচ্ছে স্যার, এখান থেকে এটা পুরোটাই হচ্ছে কি স্যার, ব্যাস। বুঝতে পারছো কি বললাম, ব্যাস। আর এই যে অর্ধেকটা সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। বুঝতে পারছো কি বললাম। তাহলে ব্যাসার্ধ কত, আর, এবং ব্যাসার্ধের মানটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, পরিধি বের করতে বলেছে, তাহলে পরিধির সূত্র কি স্যার, 2πr। 2 স্যার পাইয়ের মান কত আমরা সবাই জানি, 22/7 হচ্ছে কি পাইয়ের মান, গুণন আর এর মান কত, আর এর মান হচ্ছে 14 সেমি। 7 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 2, তাহলে এটা গুণ করলে যা আসবে তাই উত্তর। 2 2 4, আর 4 হচ্ছে 88, তাই তো। তাহলে 88 হয়ে যাবে কি আমাদের একদম সঠিক উত্তর, অপশান সি কিন্তু হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম, অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের একদম সঠিক উত্তর। তো চলো পরের অঙ্কটার উত্তর বলো কত হবে, তাড়াতাড়ি কমেন্টে বলবে কত হবে। বুঝতে পারছো কি বললাম, চলো তারপরে বলো কত উত্তর হবে। হ্যালো, হ্যাঁ আমি শুনে আসছি। আমি বলতে পারছি না, মনে নেই আমার। হ্যাঁ ওগুলো লাগবে তো ব্যাগে, ওগুলোই লাগবে যেগুলো দিয়েছিল। না না ওগুলো নিয়ে আসলেই দিয়ে দেবে, ঠিক আছে। দেখো 11 নম্বরটা কী বলছে, দুঃখিত আমার একটা ফোন আসছিল, অনেকক্ষণ থেকে ফোনটা আসতেছিল। 11 নম্বরটা দেখো কী বলছে, 25 গুণন 16 ভাগ হচ্ছে 20 এর মান বের করতে বলছে। আচ্ছা এখানে আমরা কি যে বদমাশের সূত্র প্রয়োগ করবো, তাই তো। প্রথমে বদমাশের সূত্রে কাজ কি, প্রথমে ব্র্যাকেটের কাজ, তাই তো। তাহলে ব্র্যাকেটের ভিতরে কে কে আছে, 25 আর 16 আছে। তাহলে 25 আর 16 কাজটা আমাদের কি করতে হবে, আগে করতে হবে। তাহলে 25 আর 16 গুণ করলে কত হচ্ছে বলো তো আমাকে একটু। 4 25 যদি 100 হয় তাহলে 4 4 16, তার মানে 400 হবে, তাই না। তার মানে কত হবে স্যার, 400 হবে। তাহলে 25 আর 16 গুণ করলে কত হচ্ছে 400। কীভাবে করলাম, 4 25 100 আর 4 4 16, তার মানে ওখান থেকে 4 বাদ যাচ্ছে, তাহলে 25 100, তাহলে 100কে 4 দিয়ে গুণ করলেই 400 হয়। এবং তোমরা যারা বুঝতে পারোনি তারা দেখো, 5 6 30 0, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 6 2 12 আর 5, 12 আর 5 কত হচ্ছে স্যার, 12 আর 5 স্যার হচ্ছে 17, আর হাতে স্যার 3 20 0, 2 1 2 2 4, 400। বুঝতে পারছো কি বললাম, 400 ভাগ কত হবে স্যার 20। তাহলে 400কে 20 দিয়ে ভাগ করলে কী হবে স্যার, 0 0 কাটা যাবে, আর 2 20 40, তাহলে কত আসবে স্যার 20 আসবে। বুঝতে পারছো কি বললাম, একদম সহজ। বুঝতে পারছো কি বললাম, চলো অপশান বি বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 36 কিমি যায়। বলছে স্রোতের গতি 3 কিমি ঘন্টা হলে স্থির জলে নৌকার গতি কত। দেখো আমাদের যদি এটা যদি আমাদের নদী হয়, তাই তো, নদী কী হয়, একটা স্রোতের দিকে যায় আর একটা স্রোতের বিপরীতে। তাহলে অনুকূলে হচ্ছে আমার কি, স্রোতের দিকে যাওয়া, সেটা হচ্ছে আমার কি অনুকূল। আর স্রোতের বিপরীতে আসা সেটা কি, সেটা হচ্ছে স্যার প্রতিকূল, তাই তো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার প্রতিকূল, তাই তো, সেটা হচ্ছে আমার প্রতিকূল। তাহলে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় কত কিমি যাচ্ছে স্যার 36 কিমি। তাহলে স্যার 1 ঘন্টায় কত কিমি যাবে স্যার, 3 দিয়ে কাটলে স্যার 12। তাহলে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যাচ্ছে কত 12। কিন্তু যখন স্রোতের অনুকূলে নৌকোটা যাচ্ছে তখন কি হচ্ছে, স্রোত তো তাকে ধাক্কা দিচ্ছে। তার মানে কি, নৌকোর গতি যেটা হবে স্রোতের গতিটা যোগ হয়ে কি হবে, স্রোতের অনুকূলে যাবে। ধরো এইদিকে নদীর স্রোত যাচ্ছে, ঠিক আছে, একটা নৌকো এদিকে যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার তার নিজের গতি, এবং স্রোতের গতি যদি 2 হয় তাহলে নৌকোটা 1 ঘন্টায় কত কিমি যাবে স্যার 7 কিমি, তাই তো। এবং নৌকোটার গতি স্যার কত, এদিকে যাচ্ছে নৌকোটা, স্যার নৌকোটার গতি হচ্ছে 5, স্রোতের গতি কত স্যার, স্রোতের গতি হচ্ছে 2। তাহলে কী হবে, নৌকোটা যখন স্রোতের বিপরীতে যাবে, স্রোতটা এদিকে যাবে, তখন কি করবে, নৌকোটাকে বাধা দিবে না। তো নৌকোটাকে কত কিলোমিটার পাতা দিচ্ছে 2, আর যাচ্ছে কত 5, তাহলে স্রোতের প্রতিকূলে যখন যাইতো তাহলে তখন কত হতো স্যার,
তখন কিন্তু 3। বুঝতে পারছো কি বললাম? এইটুকু চেষ্টা করে তোমাদের বোঝাইলাম। তাহলে 1 ইউনিটের মান যদি 12 হয়, এটা কি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 12 কিমি যায় এবং স্রোতের গতি কত 3। তাহলে স্রোতটা কি হচ্ছে, স্রোতটা তার সঙ্গে যাচ্ছে না, স্রোতটা তাকে বাধা দিচ্ছে। যেহেতু অনুকূলে যাচ্ছে তার মানে স্রোতটা কি তার সঙ্গে যাচ্ছে এবং তাকে সাহায্য করছে। তাহলে যখন স্রোতটা সাহায্য করছে তখন সে কি করছে, 1 ঘন্টায় 12 কিমি যাচ্ছে। যদি তাকে স্রোতটা সাহায্য না করতো তাহলে সে কত কিমি যেত? অবশ্যই স্যার স্রোতের সাথে 12 কিমি যায়, স্রোতের গতি 3, তাহলে কী হবে স্যার 3 বিয়োগ করে দিলে সে স্রোত ছাড়া তার গতিটা আমরা পেয়ে যাব। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে কত আসে? 9। আমাকে কি চেয়েছে? আমাকে বলেছে স্থির জলে নৌকার গতি কত। তাহলে স্থির জলে নৌকার গতি কত হবে স্যার? স্থির জলে নৌকার গতি হবে 9 কিলোমিটার। এটাও অপশান বি, সবগুলো অপশান বি দেখতেছি। অপশান বি ফর বাহুবলী। বুঝতে পারছো কি বললাম? সব বাহুবলী। বোঝা গেল কি বললাম? কারো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট আমাকে বলবে, আমি পরের ক্লাসে আরেকটা প্রশ্ন নিয়ে এসে তোমাদের আমি আরও ভালো করে বোঝাবো। বুঝতে পারছো কি বললাম? যদি কেউ বুঝতে না পারো, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখব। বলছে দেখো কি বলছে, বলছে এক্স প্লাস 8 সমান কত? 23। সেটা একদম সহজ। বলছে এক্সের মান কত, এটা কোনো প্রশ্ন? এক্স সমান কী হবে, সংখ্যাগুলোকে একদিকে, তাহলে 2 3 23 বিয়োগ 8 এইদিকে চলে যাবে। তাহলে এক্স থেকে এক্স সমান সমান কী হবে, 23 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 5 15, তাই তো? তার মানে এক্সের ভ্যালু কত আসতেছে স্যার? এক্সের মান আসবে স্যার 15। তাহলে বলছে এক্সের মান কত, তাহলে এক্সের মান হবে 15। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। বলছে একটি বস্তুর বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য কত স্যার? 180 টাকা। বলছে লাভ যদি 15% হয় তাহলে ক্রয় মূল্য কত? দেখো 15% যদি লাভ হয়, আচ্ছা 15%-এর স্যার ফ্র্যাকশন ভ্যালু কত? অবশ্যই তোমরা বলতে পারবে স্যার 3/20, তাই তো? 3/20। তার মানে কি স্যার 20 যদি আমার সিপি হয় তার মানে 3 আমার কি হচ্ছে স্যার? 3 আমার হচ্ছে স্যার প্রফিট মানে লাভ, তাই তো? তাহলে সিপি আর হচ্ছে কি এসপি। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, আমরা এটা সবাই জানি। আমার ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, ক্রয় মূল্য যদি আমার 20 ইউনিট হয়, তাহলে আমার এসপি কত স্যার? তাহলে 20 টাকাতে আমি 3 টাকা লাভ করতেছি, তার মানে স্যার কত হবে? 23 হয়ে যাবে স্যার আমার কি এসপি, তাই তো? তারপরে যদি আমার ক্রয় মূল্য যদি আমার 20 হয়, বিক্রয় মূল্য যদি আমার 23 হয়, তাহলে আমি স্যার কত লাভ করছি স্যার? এখানে স্যার 3 ইউনিট লাভ করছি, তাই তো? 3 ইউনিট লাভ করছি। তাহলে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য, তাহলে স্যার এই যে লাভটা করছি সেটাই পার্থক্য। তারপরে স্যার 3 ইউনিট মানেই কত স্যার? 180 স্যার। তাহলে 1 ইউনিট মানে কত হবে স্যার? 3 দিয়ে 180কে কাটলে 318 60 হবে। তাহলে 1 ইউনিট মানে 60। আমাকে বলছে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কত ইউনিট স্যার? 20 ইউনিট। তাহলে 60 গুণন কত হবে স্যার? 20, 6 2 12, তাহলে কত হবে স্যার? 1200 টাকা ছিল আমার কি স্যার জিনিসটার দাম, জিনিসটার ক্রয় মূল্য। বুঝতে পারছো কি বললাম? অপশান সি হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? আমাকে বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য কত, আমরা দেখলাম 3, তার মানে কি এখানে দেওয়া আছে 80। তাহলে 3 ইউনিট মানে হচ্ছে 80, 1 ইউনিট মানে 60। আমাকে 20 মান বের করতে হবে, গুণন 20। তাহলে 60 আর 20 গুণ করলে হচ্ছে 1200। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখব। একটা রিজনিং আছে, খুব সুন্দর রিজনিং আছে। দেখো বলছে ম্যাঙ্গো, হ্যাঁ OCPIQ, তাহলে বলছে অ্যাপেল কত হবে? APPLE, অ্যাপেল কত হবে? তোমরা সবাই জানো আমি ম্যাথের মাঝে মাঝে রিজনিং নিয়ে আসি 3-4টা করে, কারণ তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের পিবিআইএসের প্রশ্ন দেখেছো, পিবিআইএসের প্রশ্ন তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা সেটেই 4 থেকে 5টা করে কি আছে রিজনিং কিন্তু তোমাদের আছে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে মানগুলো বের করি, তাহলে আমাদের এগুলো বের করতে সুবিধা হবে। এম এর মান কত স্যার? 13। এর মান কত স্যার? 1। এন এর মান স্যার 14। জি এর মান কত স্যার? 7। ওর মান কত স্যার? 15। এগুলো তোমাদের একটু মুখস্থ করতেই হবে। ওর মান কত স্যার? 15। সি এর মান কত স্যার? 3। পি এর মান কত স্যার? 16। আই এর মান কত স্যার? 9। কিউ এর মান কত স্যার? 17। বুঝতে পারছো কি বললাম? দেখো এখানে 13 থেকে কত হয়েছে স্যার? 15, তার মানে স্যার কত ইউনিট বেড়েছে? +2।
এটা 1 থেকে 3 হয়েছে, তার মানে এটা কী হয়েছে স্যার +2 বেড়েছে। এটা কী হয়েছে স্যার, এটাও স্যার +2 বেড়েছে। এটা স্যার 7 থেকে 9 হয়েছে +2, এটা স্যার +2। তাহলে সবগুলো কী হয়েছে +2 করে বৃদ্ধি পেয়েছে, তাই তো। তার মানে এখানে এর মান কত স্যার 1, পি এর মান কত 16, এটা 16, এল এর মান কত স্যার 12, ই এর মান কত স্যার 5। তার মানে এগুলো থেকে কী হবে স্যার +2 করে বৃদ্ধি পাবে। 1 থেকে 2 বাড়লে কত হবে স্যার 3, 3 এর মান স্যার সি, তাই তো। 16, 18, তাহলে 16 থেকে কত বাড়বে স্যার এটা স্যার +2 হবে। তাহলে 16 যদি পি হয় তাহলে 18, তাই তো। 18 মান কত স্যার আর, তাহলে এটাও 18 হবে আর। এল যদি 12 হয়, এন এর মান কত স্যার 14, তাই না। তাহলে 2 বাড়বে, তাহলে হবে স্যার এন। আর এখানে যদি 5 থেকে কত বাড়বে স্যার +2 বাড়বে 7, তাহলে 7 এর মান কী হবে স্যার জি। তাহলে CRRNG কোথায় আছে দেখো, CRRNG অপশান এ। বুঝতে পারছো কি বললাম, মানগুলো মুখস্থ থাকলে কিন্তু তোমাদের এগুলো করতে সুবিধা হবে। বুঝতে পারছো, যাদের একবার মুখস্থ হয়ে যাবে তারা একবারই বলতে পারবে যে এখানে 13 থেকে 15 হয়েছে 2 বাড়ছে, এ থেকে 3, তারপরে পুরো সিরিজটাই 2 বাড়বে। তো পুরো সিরিজটা 2 বলে আমার এটা 2 করে দিলে উত্তর আমাদের চলে আসবে। বুঝতে পারছো কি বললাম, তাহলে অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। বলছে এ ও বি যথাক্রমে 4000, 6000 বিনিয়োগ করেন, মোট লাভ 2500 টাকা হলে বি এ লাভের অংশ কত। এটা আমাদের অংশীদারি কারবারের অঙ্ক, তাই তো। তারা ইনভেস্ট কত টাকা করেছে এ আর বি, ইনভেস্ট কত টাকা করেছে স্যার। আমরা সবসময় এগুলা রেশিও কনসেপ্টে করবো, আমাদের খুব সুবিধা হয়, তাই তো। তাহলে আমরা যদি এ ও বি এর ইনভেস্টমেন্টের রেশিও নিই তাহলে কত হচ্ছে দেখো, আমি সংখ্যাগুলোকে এখানেই কেটে দিচ্ছি। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 আর এখানে হচ্ছে 3, তাই তো। 4কে 2 দিয়ে কাটলে 2 2 4, 6কে কাটলে 3। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কত হচ্ছে স্যার 2:3। তাদের টাইমের রেশিও কত স্যার, টাইমের রেশিওটা দেওয়া নেই মানে কি স্যার 1 বছর করে আছে, ঠিক আছে। আমি তোমাদের এটা পরে আরেকটা জিনিস বলছি। তাহলে 1 বছর করে টাইম, আর আমরা নিচে কী পাই স্যার, তোমরা সবাই জানো প্রফিটের অনুপাত বের করতে গেলে কি ইনভেস্ট ইনটু টাইম, আমরা কি পাই প্রফিটের অনুপাত পাই। তাহলে প্রফিটের অনুপাত কত হবে আছে 2, এই দুটো গুণ করছি, 2 অক্ষে 2, 3 অক্ষে 3। বুঝতে পারছো কি বললাম, এটা আসবে আমাদের কি প্রফিটের অনুপাত। আর তোমাদের আমি এখন একটা কথা বলি যে যদি তোমাদের কোথাও ইনভেস্টমেন্টের অনুপাত থাকে বা কোথাও প্রফিটের অনুপাত থাকে, সেখানে যদি টাইমের অনুপাত দেওয়া না থাকে বা টাইমটার কথাই উল্লেখ না থাকে, তো ইনভেস্টমেন্টের অনুপাতটাই প্রফিটের অনুপাত হয় আর প্রফিটের অনুপাতটাই ইনভেস্টমেন্টের অনুপাত হয়। বুঝতে পারছো কি বললাম, তাহলে মোট লাভ কত করেছে 2500 টাকা, এবং তারা এখানে মোট দুজনে কত ইউনিট লাভ করে স্যার 3 আর 2 মোট স্যার কি যোগফল 5 ইউনিট লাভ করে, তাই তো। তার মানে কি স্যার 5 ইউনিট মানেই কত, তার মানে স্যার 5 ইউনিট মানেই কত স্যার 2500 টাকা, তাই তো তারা লাভ করে। এখানে বি এর অংশ কত স্যার 3, তাহলে গুণন 3 ইউনিটের মান কত, 5 দিয়ে কাটলে 5 5 25, 500, আর 3 5 কত হচ্ছে স্যার 15। তাহলে বি এর অনুপাত কত স্যার, বি এর অনুপাত হবে বি এর লাভ কত, বি এর লাভের অংশ হবে 1500 টাকা। বুঝতে পারছো কি বললাম, কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলতে পারো। আমি এটাই বললাম যে যদি ইনভেস্টমেন্টের অনুপাত থাকে প্রফিটের অনুপাতটা একই হয়, যে স্যার কেন একই হয় সেটা আমি তোমাদের করে দেখালাম, সেই জন্য আমি কথাটা তোমাদের শেষে বললাম। বুঝতে পারছো কি বললাম, প্রথমে শেখাইলাম তারপর তোমাদের আমি কথাটা বললাম। বুঝতে পারছো কি বললাম, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট আমাকে কিন্তু বলবে, আর ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই ফিডব্যাক আমাকে কমেন্টে দিবে। বুঝতে পারছো কি বললাম, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ক্লাস করানোর প্রতি কী করে আগ্রহ করে, ঠিক আছে। আমার ভুলগুলোও আমাকে ধরিয়ে দেবে, আমার ভালোগুলোও আমাকে ধরিয়ে দেবে, আর যাতে আমি পরবর্তীতে সেগুলোকে আরও ভালো করতে পারি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর একটি করে অবশ্যই যারা দেখবে একটি করে অবশ্যই পুরো কমেন্ট করে যাবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা তোমরা সকলে জানো গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আমাদের খুব তাড়াতাড়ি ছাড়বে, অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি তাড়াতাড়ি করে নিও। দেখো জিকে ক্লাস তোমরা পেয়ে যাবে, আর কি আমরা দিয়ে দিচ্ছি তোমাদের মানডে পরিশিষ্টা দিয়ে দিচ্ছে। ম্যাথের ক্লাস আমি টুয়েসডে দিয়ে দিচ্ছি, মানে তোমরা আজকে পেয়ে যাচ্ছ আমার কাছ থেকে। বেঙ্গলি তোমরা বুধবার দিন পেয়ে যাবে নিতেই স্যারের কাছ থেকে। ইংলিশ তোমরা বৃহস্পতিবার পেয়ে যাবে থার্সডে, সেটা হচ্ছে পরীক্ষিত স্যারের কাছ থেকে। ম্যাথ আবার তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে, এবং জিকে তোমরা শনিবার দিন পেয়ে যাবে, ঠিক আছে, পরীক্ষিত স্যারের কাছ থেকে। বুঝতে পারছো, তাহলে তোমরা সপ্তাহে 2 দিন জিকে পারছো, 2 দিন ম্যাথ পারছো, আর 1 দিন করে ইংলিশ আর
বেঙ্গলি পারছো, ঠিক আছে। এবং ম্যাথের মধ্যেই তোমরা কিন্তু কম্বো প্যাক পেয়ে যাচ্ছ, ম্যাথ প্লাস রিজনিং। বুঝতে পারছো কি বললাম? একদম কম্বো প্যাক, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, একজন ব্যক্তি উত্তর দিকে 8 মিটার হাঁটলো, তারপর ডান দিকে 6 মিটার, তারপর আবার ডান দিকে 8 মিটার হাঁটলো। তাহলে আমরা কি জানি স্যার, নর্থ, সাউথ, ইস্ট আর হচ্ছে ওয়েস্ট, তাই তো। তাহলে প্রথমে কোন দিকে হাঁটলো একটা ব্যক্তি, উত্তর দিকে, তার মানে কি নিচ থেকে উপরের দিকে গেল স্যার কত, 8, এইদিকে হাঁটলো 8। তারপরে ডান দিকে, তোমার একটা জিনিস মনে রাখবে, খাতা থেকে যখন উপরের দিকে যাবে, ডান দিক মানে কোন দিকটা হবে, তোমার যেটা ডান দিক সেটা হবে। খাতা থেকে তুমি উপরের দিকে যাচ্ছ ডাইরে নিয়ে, তোমার যেটা ডান দিক সেটাই কিন্তু ওখানেও ডান দিক হবে, তাই তো। তাহলে ডান দিকে কত যাচ্ছে স্যার, ডান দিকে যাচ্ছে 6। স্যার এখন খাতার আমি ডান দিকে যাচ্ছি, তাহলে স্যার আমার ডান দিক কোনটা হবে? তারপরে কি বলছে, আবার ডান দিকে। তাহলে আবার ডান দিকে মানে কি, তুমি যখন খাতার ডান দিকে যাচ্ছ, তার মানে ডান দিক কোন দিকে হবে? অবশ্যই স্যার নিচের দিকে হবে। তাহলে আবার ডান দিকে কত আসলো, আবার ডান দিকে আসলো 8। বুঝতে পারছো কি বললাম? তাহলে এখান থেকে এখানে দূরত্বটা আমাকে বের করতে বলছে। দেখো এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে, তাহলে এটা যদি স্যার 8 হয়, তাই তো, এবং স্যার তার এটাও যদি স্যার আমার 8 হয়, তাই তো, তাহলে এটা যদি আমার 6, তার মানে স্যার এটা কত হবে? স্যার অবশ্যই এটাও 6 হয়ে যাবে, তাই তো, এটাও কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? 6 মিটার হবে, সে শুরুর স্থান থেকে যেখানে এসে দাঁড়িয়েছে সেটা দূরত্ব 6 মিটার। ক্লিয়ার? অসুবিধা কারো? তারপর কি বলছে, 7/8 বিয়োগ 3/16, এটা কত হবে স্যার? আমরা কি জানি স্যার, নিচে লসাগু করে 8 আর 16 লসাগু স্যার 16 হয়, 8 দিয়ে 16কে ভাগ করবো স্যার 2 দিয়ে 7কে গুণ করবো, 7 দুগুণ কত হচ্ছে স্যার 14, বিয়োগ 16 দিয়ে 16কে ভাগ করবো 1 দিয়ে 3কে গুণ, কত হচ্ছে স্যার 3। তাহলে 16 থেকে 3 গেলে কত থাকে স্যার 11/16, কাটা যাচ্ছে না, তার মানে এটাই হবে উত্তর। অপশান বি বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? অপশান বি বাহুবলী হয়ে যাবে তোমাদের একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। খুব সহজ, খুব সহজ। কি বলছে, 2, 5, 10, 17, 26, প্রশ্নবোধক চিহ্ন, মানে এখানে কত বসবে। দেখো আমরা সিরিজ, তোমরা অবশ্যই স্যার করাচ্ছে, তোমরা অবশ্যই স্যারের কাছ থেকে সিরিজগুলো প্র্যাকটিস করছো আমি জানি। তো দেখো এখানে দেখো আমরা প্রথমে দেখব যে কত ঘর করে বৃদ্ধি পেয়েছে। এখান থেকে এখানে স্যার 3 বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10, স্যার 5 বৃদ্ধি পেয়েছে। এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে 7, এখান থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে স্যার হচ্ছে 7, 6, 13, 9। তা আমরা দেখতে পাচ্ছি স্যার 3, 5, 7, 9 করে বৃদ্ধি পাচ্ছে, মানে কি স্যার বিজোড় যে সংখ্যাগুলো সেগুলো বৃদ্ধি পাচ্ছে 3, 5, 7, 9। কেউ কেউ আবার এটা ভাবতে পারে যে স্যার মৌলিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 3, 5, 7, না, কারণ 9টা মৌলিক সংখ্যা কিন্তু না, কারণ 9কে 3 দ্বারা ভাগ যায়। এখানে দেখো 3, 5, 7, 9, তাই তো। তারপরে 9-এর পরে কত বাড়বে তাহলে স্যার 11 বাড়বে। তাহলে 26-এর সাথে 11 কী হবে স্যার যোগ হবে, 13 লিখলাম কেন, 11 হবে। তাহলে 26-এর সাথে 11 যোগ হবে, কত হবে স্যার 7, 3, 37। বুঝতে পারছো কি বললাম? তাহলে অপশান সি তোমাদের হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? সিরিজটা দেখো এখানে বিজোড় সংখ্যা করেছে 3, 5, 7, 9, 11। যদি তারপরে একটা বের করতে বলতো তাহলে কত হইতো স্যার, তাহলে 13। তারপরে যদি বের করতে বলতো 15, এভাবে কিন্তু আগাবে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখি, এবং আজকের লাস্ট প্রশ্ন। বলছে একজন ব্যক্তি 3,500 টাকায় একটি বস্তু কিনে 12% ক্ষতিতে বিক্রি করলেন, বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, সবসময় একটা জিনিস কত পার্সেন্ট থাকে স্যার 100%, তাই তো। তাহলে 12% যদি স্যার ক্ষতি হয়, তাহলে স্যার জিনিসটা কত পার্সেন্টে স্যার বিক্রি করবে স্যার 88%, মানে 100 থেকে 12 বিয়োগ হবে স্যার 88%। আই এম রাইট স্যার? একদম স্যার। তার মানে কি 100%-এর মান কত স্যার দেওয়া আছে আমার, যেহেতু এটা জিনিসটির দাম স্যার 3,500, গুণন আমাকে কি
বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য স্যার কত পার্সেন্ট ছিল, যেহেতু 12% লস করেছি তার মানে বিক্রয় মূল্য ছিল স্যার 88%, তাই তো? তাহলে আমাকে 88%-এর মানটা বের করতে হবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে এখানে পার্সেন্ট, এখানে 88% ছিল, পার্সেন্ট কেটে যাবে, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে যাবে। তাহলে 88 আর 35 আমাকে কী করতে হবে স্যার? গুণ করতে হবে, তাই তো? 88 আর হচ্ছে 35। তাহলে গুণ করলে কত হচ্ছে স্যার? 5 8 40, 40 স্যার 0, 5 8 40 আর 3 8 24, তাহলে 40 আর 24 কত হচ্ছে স্যার? 64, তাই তো? 64 আর 4 কত হচ্ছে স্যার? 68, আর হাতে থাকবে 6, 3 8 24 আর 6 হচ্ছে স্যার 30, তাহলে 3080 টাকা। তাহলে অপশান বি 3080 টাকা হয়ে যাবে কিন্তু আমাদের একদম সঠিক উত্তর। সে 3500 টাকা দিয়ে কিনে 3080 টাকা জিনিসটি কী করেছে? বিক্রি করেছে। বুঝতে পারছো কি বললাম? বোঝা গেল কি বললাম? কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে যে স্যার এই জায়গাটাতে আমার সমস্যা হচ্ছে, এই জায়গাটা আমার বুঝতে সমস্যা হয়েছে, ঠিক আছে? তোমরা ডিজিটাল সাম করেও এই অঙ্কটার উত্তর কিন্তু তোমরা বের করতে পারবে। বুঝতে পারছো কি বললাম? যে স্যার ডিজিটাল সাম কী করে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ডিজিটাল সাম মানে এই দুটোর যোগফল কত হচ্ছে? 5 3 8, এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নই থাকবে। 8 আর কত হচ্ছে স্যার? 8 আর হচ্ছে স্যার 16, এবং এটার ডিজিটাল সামগুলো কত আসবে স্যার? 7। তাহলে 7 8 কত হচ্ছে? 7 8 56, তার মানে হচ্ছে 7। তাহলে এই 8-এর সাথে এই 7 কী আছে স্যার? গুণ করলে কত আসে স্যার? 56। তাহলে 5 6 স্যার আবার যোগ করলে কত আসবে স্যার? 5 6 যোগ করলে 11 আসবে, তাই তো? এবং স্যার এই 1 1 যোগ করলে ডিজিটাল সাম কত আসবে? 1। এখন দেখো এগুলো সবগুলো যোগফল কোথায় 1 হচ্ছে? এখানে 3, এটা হচ্ছে না। এখানে 3 আর 1 4, 5 4 9, এটাও হচ্ছে না। এটা হচ্ছে 2 আর 1 3, 3 3 6, এটাও হচ্ছে না। এটা দেখো 3 আর 8 যোগ করলে কত হচ্ছে স্যার? 11। তাহলে 11 ইউনিট ডিজিট কত আসবে? ডিজিটাল সাম কত আসবে স্যার? 1। বুঝতে পারছো কি বললাম? তো তোমার ডিজিটাল সাম করে করতে পারো যদি বড় বড় গুণ আসে। বুঝতে পারছো কি বললাম? আস্তে আস্তে এই জিনিসগুলো অ্যাপ্লাই করো, তোমাদের ভবিষ্যতে খুব কাজে দেবে পরীক্ষার হলে বসে। বুঝতে পারছো কি বললাম? চলো তাহলে তোমাদের আজকে এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ক্লাসটা দেখলে, এবং ক্লাসটা অবশ্যই তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে স্যার এই জায়গাটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বা এই জায়গাটা স্যার আমার একটু সমস্যা হচ্ছে। আমি অবশ্যই পরে ভিডিওতে সেম টাইপের অঙ্ক তোমাদের নিয়ে এসে তোমাদের সমস্যা দূর করে দেবো। এবং যারা ভাবছো যে আমি বেসিক থেকে প্রিপারেশন করবো, তোমরা অবশ্যই আমাদের চাণক্য ফাউন্ডেশন ব্যাচে প্রতিদিন আমি 8:30টার দিকে লাইভে ম্যাথ করাই। তো তোমরা সেখানে আসো, চ্যাপ্টার ওয়াইজ ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি সেখানে করাচ্ছি। তোমরা অবশ্যই সেখানে আসো প্রতিদিন 8:30টা রাত্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।